সবাই কেমন আছো? সবাই কেমন আছো? জি ম্যাম, ভালো। আচ্ছা, তোমাদের এখন বিজ্ঞান ক্লাস তাই না? তোমাদের এখন কি ক্লাস বলো তো? ম্যাম, বিজ্ঞান ক্লাস। বিজ্ঞান ক্লাস। বিজ্ঞান ক্লাস কে নেয়? সজীব স্যার নেয় তাই না? আচ্ছা, আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাসটা নিব। তোমাদের কোন অধ্যায়টা পড়ানো হচ্ছিল বলো তো? তোমাদের স্যার কতটুকু পড়িয়েছেন? তোমরা যদি রেসপন্স না করো তাহলে তো বুঝতে পারবো না, কথা বলতে হবে। গতদিন স্যার কতটুকু পড়িয়েছেন বলতে পারো কি কেউ? নাফিসা? নাফিসা, অর্পিতা? আচ্ছা, তোমাদের সম্ভবত নবম অধ্যায়টা পড়ানো হচ্ছিল তাই না? আচ্ছা, নবম অধ্যায় এখানে আছে তোমার তাপ, তাপ এবং তাপমাত্রা। তাহলে তোমরা তাপ কি, তাপ কি বলতে পারো? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডা অনুভূতি জন্মায়। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জাগায়। আমরা এই তাপকে কি দ্বারা অনুভব করতে পারি? তাপকে কি দ্বারা অনুভব করা যায় বলো তো? কোন জিনিস গরম না ঠান্ডা সেটা আমরা কি দিয়ে অনুভব করতে পারি? ত্বকের মাধ্যমে, তাই না? ত্বকের মাধ্যমে সেটা আমরা অনুভব করে থাকি। আচ্ছা, তাহলে এখানে এই মহাবিশ্বে যা কিছু আছে তাকে বলা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়। তাহলে একটি ভাগে আছে পদার্থ। পদার্থটা কি? আফিয়া বলো তো, পদার্থ কাকে বলে? আচ্ছা, কে গান মিউট করো, সাউন্ড হচ্ছে। মিউজিক বাজাচ্ছ কে? মিউজিক বাজাচ্ছ কে? মিউট করো। পদার্থ কাকে বলে? তাহলে যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে কি করে? বাধার সৃষ্টি করে, তাকে বলা হয় পদার্থ। আর অন্য ভাগে আছে শক্তি। এদের কিন্তু কোনো ওজন নেই, জায়গা দখল করে না বা বল প্রয়োগে কোনো বাধা প্রদান করে না, এটা হচ্ছে শক্তি। তাহলে এদের আমরা কি ধরে অনুভব করতে পারি? ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি। তাহলে তাপকে এমন এক ধরনের শক্তি যা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তাপকে কেবল কি দ্বারা অনুভব করা হয়? ত্বক দ্বারা অনুভব করা হয়। তাহলে কোনো কিছু ঠান্ডা না গরম, তার পিছনে কি রয়েছে? তার পিছনে আছে তাপ। তাহলে এখানে তাপের কারণে কোনো কিছুকে আমাদের ঠান্ডা বা গরম আমরা বোধ করে থাকি। তাহলে বস্তু যখন তাপ গ্রহণ করে তখন কি হয়? সেটা গরম হয়। আবার বস্তু যখন তাপ বর্জন করে তখন সেটা কি হবে? ঠান্ডা হবে। তাহলে
যেমন গরম গ্লাসটি তোমার গরম পানি থেকে কি গ্রহণ করে, তাপ গ্রহণ করে, ঠিক আছে, তাই সেখানে কি লাগে, গরম লাগে। আবার অন্য গ্লাসটি বরফকে কিছু তাপ দিয়েছে, তাই সেটাকে কি হবে, ঠান্ডা মনে হয়। তাহলে আমরা জানলাম তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যার কারণে কোনো বস্তুকে গরম বা ঠান্ডা লাগে। আচ্ছা, এরপরে বলো তো তাপমাত্রা কি? তাপমাত্রা, কামিনী, তাপমাত্রা কি? মিউজিক বাজছে, মিউজিকটা মিউট করো। হ্যাঁ, তাপমাত্রা কি? কামিনী বলো না হেমা বলছো? হেমা বলো। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যার সংস্পর্শে আসলে বস্তু তাপ গ্রহণ বা বর্জন করে। থ্যাংক ইউ। তাহলে তাপমাত্রা হচ্ছে কোনো কিছুর তাপীয় অবস্থা, এটাকে প্রকাশ করে। তাহলে আমরা জানলাম তাপ হচ্ছে এক ধরনের শক্তি, যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে, এবং অন্যদিকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকে বলা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কি দ্বারা পরিমাপ করা হয়? আজিদ, তাপমাত্রা কি দ্বারা পরিমাপ করা হয়? তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। থার্মোমিটার। তাহলে থার্মোমিটার ব্যবহার করে সাধারণত আমরা কোন কাজে ব্যবহার করি বলো তো? জ্বর মাপার জন্য। হ্যাঁ, তাহলে আমরা জ্বর মাপার জন্য সাধারণত থার্মোমিটারটা ব্যবহার করে থাকি, তাই না? এই থার্মোমিটারটা কিন্তু কোন ধরনের থার্মোমিটার বলো তো? এটা জ্বর মাপার জন্য আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি, সেই থার্মোমিটারটা কোন ধরনের থার্মোমিটার? মিস ফারেনহাইট। তোমাদের তো এগুলো পড়ানো হয়েছে, হয়েছে না? মিস ফারেনহাইট থার্মোমিটার। পারদ থার্মোমিটার, থ্যাংক ইউ। তাহলে পারদ থার্মোমিটারের সাহায্যে সাধারণত আমরা এই থার্মোমিটারটা আমরা জ্বর মাপার কাজে ব্যবহার করে থাকি। এছাড়া তাপমাত্রা পরিমাপের জন্য আর কয় ধরনের স্কেল আছে বলো তো? মিস টু টাইপ। কয়টি স্কেল আছে, কি কি স্কেল? মিস সেলসিয়াস থার্মোমিটার আর একটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। হ্যাঁ, সেলসিয়াস, আমি স্কেলের কথা বলেছি, তাহলে সেলসিয়াস স্কেল, আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলটি এটা কে আবিষ্কার করেছেন? আমি পুরাতন পড়াগুলো থেকে একটু পড়া ধরছি, ঠিক আছে? সেলসিয়াস স্কেলটা সায়েন্টিস্ট সেলসিয়াস, বিজ্ঞানী সেলসিয়াস। সেলসিয়াস। হ্যাঁ, ইনি এই স্কেলটি আবিষ্কার করেছেন। এই সেলসিয়াস স্কেলে সাধারণত এটা মানে এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কতটা ধরা হয়? মিস 36 to 38। না, এই স্কেলে সাধারণত নিম্ন স্থিরাঙ্ক যেটা সেটাকে 0 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক এটাকে তোমার 100 ডিগ্রি ধরা হয়, ঠিক আছে? তাহলে এখানে আর ফারেনহাইট স্কেলটা কে আবিষ্কার করেন? মিস সায়েন্টিস্ট ফারেনহাইট। হ্যাঁ, বিজ্ঞানী ফারেনহাইট এই স্কেলটি আবিষ্কার করেন। মানুষের শরীরে একটা কিন্তু তাপমাত্রা থাকে, কত তাপমাত্রা থাকে জানো? আমরা কত বলে থাকি? মিস 98। 98। ওটা কি 98 কি? 98 ফারেনহাইট। আর আমরা যদি সেলসিয়াস স্কেলে বলি তাহলে সেটা কত হয়? মিস 36 to 38। 38 ডিগ্রি সেলসিয়াস, তাই না? ইয়েস মিস। হ্যাঁ, আচ্ছা। এরপরে তোমাদের তাপ সঞ্চালন,
তাপ সঞ্চালন নিয়ে সম্ভবত আজকে আলোচনা করা হবে। এখানে একটু খেয়াল করো তোমরা যে আমরা গরম তরকারির বাটিতে স্টিলের চামচ যদি রাখা হয় তাহলে চামচটার কি অবস্থা হবে বলো তো? চামচটা সাধারণত গরম হয়ে যাবে, তাই না? তাহলে এই তরকারি থেকে তাপ কিভাবে তোমার হাত পর্যন্ত এসে পৌঁছালো? তার কারণটা কি? কারণ এই যে তরকারি থেকে তাপটা যে তোমার চামচে আসলো, এই স্থান পরিবর্তনকে বলা হচ্ছে তাপ সঞ্চালন। তাহলে তাপ সঞ্চালন, তাপের স্থান পরিবর্তন, ঠিক আছে, এই স্থান পরিবর্তনকে বলা হচ্ছে তাপ সঞ্চালন। সাধারণত তাপ সঞ্চালন তিনটি উপায়ে হয়ে থাকে। একটি হচ্ছে পরিবহন, একটা পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। আচ্ছা, এখানে আমরা তাপ পরিবহনটা কি? তাহলে এই যে গরম তরকারির বাটি থেকে চামচের মাধ্যমে তাপ পরিবহন পদ্ধতিতে কিন্তু সঞ্চালিত হয়। এই পদ্ধতিতে তোমার কঠিন পদার্থের তাপ সঞ্চালিত হয়। তাহলে কঠিন পদার্থের কণাগুলো নিজের স্থান পরিবর্তন সাধারণত করতে পারে না, তারা কেবল নিজেদের স্থান থেকে দোল খেতে থাকে, ঠিক আছে? তাহলে কঠিন পদার্থে গরম কণাগুলো দোল খেয়ে কি করে? পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি আবার গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। তাহলে কঠিন পদার্থের মধ্যে ধাতব পদার্থগুলো যেমন তোমার লোহা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, এগুলো কিন্তু দ্রুত তাপ পরিবহন করে। তাই রান্নার জন্য আমরা ধাতুর তৈরি হাঁড়ি ব্যবহার করা হয়। রান্নার কাজে আমরা যে হাঁড়িগুলো সাধারণত ব্যবহার করে থাকি সেগুলো কিসের তৈরি হয়? ধাতুর তৈরি, তাই না? অধাতু যেমন তোমার কাঠ, সুতি কাপড়, মাটি, এসব কিন্তু তাপ পরিবহন করে খুব কম। তাই গরম হাঁড়ি ধরার জন্য সাধারণত আমরা কি ব্যবহার করি? কাপড়ের টুকরা ব্যবহার করে থাকি। একই কারণে কিন্তু রান্নার জন্য আমরা কাঠের নাড়ানি এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে এখানে কঠিন পদার্থের ভিতর দিয়ে কিন্তু তাপ দ্রুত প্রবাহিত হয়। তাহলে এখানে কঠিন পদার্থ বলতে কোনগুলো? যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল, দস্তা, এগুলো কি করে? দ্রুত তাপ পরিবহন করে। তাই আমরা রান্নার জন্য ধাতুর তৈরি হাঁড়ি ব্যবহার করি। ধাতুর তৈরি বলতে আমরা এখানে সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি, সিলভার, এই ধরনের জিনিসগুলো সাধারণত রান্নার কাজে ব্যবহার করে থাকি। আর অধাতু এগুলোর ভিতর দিয়ে তাপ খুব কম পরিমাণে পরিবাহিত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা হাঁড়ি ধরার কাজের জন্য ব্যবহার করে থাকি তোমার কাপড়ের টুকরো, এগুলো ব্যবহার করে থাকি। আর নাড়ানি হিসেবে ব্যবহার করে থাকি তোমার কাঠের নাড়ানি, এগুলো ব্যবহার করে থাকি, কারণ এগুলোতে তাপ খুব কম পরিবাহিত হয়। তাহলে তাপ সঞ্চালনটা আমরা কি বুঝতে পেরেছো? তাপ কিভাবে সঞ্চালিত হচ্ছে? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো তাপ পরিচলন। তাপ পরিচলনটা কি? তরল এবং বায়বীয় পদার্থে বলছে এই প্রক্রিয়ায় তোমার তাপ সঞ্চালিত হয়। তাহলে একটি পাত্রে পানি নিয়ে চুলার উপরে যদি বসিয়ে তাপ দিলে পুরো পাত্রে পানি কি হবে? গরম হতে থাকবে, তাই না? তাহলে এক্ষেত্রে পানির কণাগুলো কি করছে? তাপ গ্রহণ করে শক্তি অর্জন করছে। আর শক্তি অর্জন করে গরম পানি কণা হালকা হয়ে তোমার উপরে উঠে যায়। আবার উপরে ঠান্ডা পানির কণাগুলো নিচে নেমে এসে তাপ গ্রহণ করে। তাহলে নিচের পানি গরম হয়ে উপরে উঠে যাচ্ছে, আবার উপরে ঠান্ডা পানি নিচে এসে কি করছে? তাপ গ্রহণ করছে। এভাবে পর্যায়ক্রমে সকল কণা তাপ গ্রহণ করে কি হয়? উত্তপ্ত হয়। তাহলে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। এভাবে তোমার কণাদের স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালনের প্রক্রিয়ার নাম হচ্ছে তোমার পরিচলন। তাহলে পরিচলন প্রক্রিয়াটা সম্পূর্ণ সাধারণত তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে। এখানে আমরা একটি উদাহরণের সাহায্যে দেখলাম যে একটা পাত্রে পানি নিয়ে চুলার উপরে যদি বসিয়ে তাপ দিতে থাকো
তাহলে পুরো পাত্রে পানি কিভাবে গরম হয়? এক্ষেত্রে পানির কণাগুলো কি হয়, উপরে পানির কণাগুলো প্রথমে তাপ গ্রহণ করে শক্তি অর্জন করে, তারপর শক্তি অর্জন করে গরম পানি হালকা হয়ে উপরে উঠে যায়, তখন উপরে ঠান্ডা পানি আবার নিচে এসে তাপ গ্রহণ করে। এভাবে পর্যায়ক্রমে কি করে সকল কণা তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। তাহলে তাপ এক স্থান থেকে এভাবে অন্য স্থানে সঞ্চালিত হয়। তাহলে এভাবে কণাদের স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন প্রক্রিয়ার নাম হচ্ছে তোমার পরিচলন। তাহলে তরল পদার্থের কণার মতো বায়বীয় পদার্থের কণারাও কিন্তু উত্তপ্ত হয়ে সহজেই স্থান পরিবর্তনের মাধ্যমে কি করে তাপ সঞ্চালন করে থাকে। আচ্ছা, কখনো শীতে আগুনের পাশে দাঁড়িয়েছো? তাহলে Yes, ma'am. আচ্ছা, তাহলে যখন চুলোর পাশে দাঁড়াও তখন কি মনে হয়েছে তোমার? আবার অনেক সময় তোমরা দেখে থাকো যে শীতের সময় গ্রামে মানুষ কাঠ ডালপালা এগুলো জেলে কি করে আগুন পোহায়, তাই না? তাহলে আগুনের পাশে দাঁড়ালে আমাদের কি গরম লাগে না ঠান্ডা লাগে? গরম। হ্যাঁ, গরম লাগে। গরম। হ্যাঁ, কিন্তু তুমি যদি তোমার হাতটা সাবধানে আগুনের উপরে নাও তাহলে কি হবে? তাপ লাগবে? Yes, ma'am. হ্যাঁ, তাপ লাগবে, কারণ পরিচলন পদ্ধতিতে বায়ুর কণা উত্তপ্ত হয়ে তোমার উপরের দিকে ওঠে, পাশে আসে না, কিন্তু তাপটা কি হয় উপরের দিকে ওঠে। আর তাই আগুনের পাশের থেকে উপরে কিন্তু বেশি তাপ অনুভূত হয়। যে বা আগুনের উপরে যদি তুমি হাত দাও তাহলে কিন্তু হাতে তাপ লাগবে, কিন্তু সেটা পাশের দিকে কম অনুভূত হবে, কিন্তু উপরের দিকে বেশি অনুভূত হবে। এটা হচ্ছে তোমার তাপ পরিচলন। এরপরে দেখো তাপ বিকিরণ। তাপ বিকিরণটা কি? আমাদের তাপের মূল উৎসটা কি? আমরা কোথা থেকে তাপ পেয়ে থাকি? সূর্য। হ্যাঁ, সূর্য। তাহলে তাপের প্রধান উৎসই হচ্ছে তোমার সূর্য। তাহলে সূর্য থেকে আমাদের কাছে তোমার তাপ কোন প্রক্রিয়ায় পৃথিবীতে আসে এটা আমরা জানবো। তাহলে সূর্য এবং পৃথিবী এর মাঝখানে প্রায় কিন্তু সবটুকু স্থানই হচ্ছে ফাঁকা। তাহলে এর মধ্যে কিন্তু কোনো বায়বীয় পদার্থ নেই। তাহলে সূর্য থেকে তাপ কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায়? তাহলে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে তোমার বিকিরণের মাধ্যমে। যেখানে কোনো জড় পদার্থ নেই সেখানে তাপ কি হয় বিকিরণের মাধ্যমে সঞ্চালিত হয়। তোমরা কিন্তু উপরের শ্রেণীতে এই জানবে যে তাপ হচ্ছে এক রকমের তরঙ্গ যা কোনো মাধ্যম ছাড়া উত্তপ্ত স্থান থেকে শীতল স্থানে যেতে পারে। তাহলে বিকিরণের সময় তাপ কি আকারে সঞ্চালিত হবে? তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। আর এটা তোমরা উপরের ক্লাসে যখন উঠবে তখন এই বিষয় কিন্তু আরো বিস্তারিতভাবে জানবে। আসলে মাধ্যম থাকুক বা না থাকুক, উত্তপ্ত বস্তু তোমার বিকিরণ পদ্ধতিতে কি করবে? তাপ নির্গত করবে। কিছু পদার্থ আবার সহজে তাপ বিকিরণ করে, এদেরকে বলে বিকিরক। তাহলে বিকিরক পদার্থ তাপ বিকিরণ করে ঠান্ডা হতে চায়। তাহলে বিকিরক পদার্থ আবার তাপ শোষণও করে। আবার কিছু পদার্থ তাপ শোষণ করে নেয়, তাদেরকে বলে শোষক। তাহলে এখানে আমরা দুই ধরনের পদার্থ দেখছি, একটা হচ্ছে বিকিরক আর একটা হচ্ছে শোষক। তাহলে বিকিরক কারা? তাহলে বিকিরক কি করে? তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যেতে চায়। তাহলে আর শোষক কাকে বলে? কিছু পদার্থ আছে যারা কি করে? তাপ শোষণ করে নেয়, তাদেরকে বলা হচ্ছে তোমার শোষক। তাহলে তরল পানি, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, কাঁচ, প্লাস্টিক এসব পদার্থ কি করে? সাধারণত তাপটা শোষণ করে নেয়। সূর্য তাপ কি করে? বিকিরণ করে, তাই একে আমরা কিন্তু বিকিরক বলতে পারি। যেহেতু তাপ বিকিরণ করে তাহলে এটাও কিন্তু এক ধরনের বিকিরক। পৃথিবী সূর্যের তাপ শোষণ করে কি হয়? উত্তপ্ত হয়। তাহলে পৃথিবীকে আমরা শোষক বলতে পারি। তাহলে এখানে সূর্য হচ্ছে বিকিরক, কারণ সূর্য কি করছে? তাপ বিকিরণ করে। তাপ বিকিরণ করে ঠান্ডা হতে চায়, তাহলে এরা হচ্ছে বিকিরক। সূর্য হচ্ছে তাপ
যেহেতু বিকিরণ করে তাহলে সূর্যকে বলা হচ্ছে বিকিরক। আবার পৃথিবী কি করে? সূর্যের তাপ শোষণ করে তোমার উত্তপ্ত হয়। তাহলে যারা সূর্যের তাপ শোষণ করে নেয় তাদেরকে আমরা কি বলি? শোষক বলি। তাহলে এখানে পৃথিবী কিন্তু শোষক, কারণ পৃথিবী কি করছে? তাপ শোষণ করে উত্তপ্ত হয়। কিন্তু পৃথিবী কিন্তু আবার একই সাথে বিকিরক, কারণ রাতের বেলা আবার কি হয়? উত্তপ্ত পৃথিবী আবার তাপ বিকিরণ করে শীতল হয়। তাহলে দিনের বেলায় পৃথিবীর তাপ শোষণ করে উত্তপ্ত হয়, তখন কিন্তু দিনের বেলায় পৃথিবী হচ্ছে শোষক, কিন্তু রাতের বেলায় আবার কি করে? পৃথিবী তাপ বিকিরণ করে, তখন তখন পৃথিবী হবে তোমার বিকিরক, কারণ রাতের বেলায় পৃথিবী তাপ বিকিরণ করে শীতল হয়। তাহলে জলবায়ু, এরপরে তোমাদের যে অধ্যায়টা আছে জলবায়ু পরিবর্তন, সেখানে তোমরা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এইসব গ্যাস বিকিরিত তাপের শোষক হিসেবে কাজ করে, আমাদের জীবনকে প্রভাবিত করছে, এসব বিষয়ে আরো জানবে। তাহলে আমরা এখানে পরিবহন, পরিচালন এবং বিকিরণ সম্পর্কে জানলাম। এবার আমি একটু করে জিজ্ঞেস করব, দেখি তোমরা বলতে পারো কিনা। সূর্য কি বলতো, বিকিরক না শোষক? ম্যাম বিকিরক। হ্যাঁ, কেন বিকিরক সূর্য? বিকিরক কেন? কারণটা মুনতাসির বলতো কারণটা কি? নাফিসা বলল সূর্য হচ্ছে বিকিরক। কেন বিকিরক? মুনতাসির শুনতে পাচ্ছ? আচ্ছা আফিয়া বলো, কেন বিকিরক সূর্য? বিকিরক পদার্থরা কি করে? বিকিরক পদার্থ, আফিয়া, বিকিরক পদার্থ তাপ বিকিরণ করে, তাই না? তাপ বিকিরণ করে সাধারণত ঠান্ডা হতে চায়। তাহলে এখানে সূর্য কি করে? তাপ বিকিরণ করে, এ কারণে আমরা একে কি বলতে পারি? বিকিরক বলতে পারি। ঠিক আছে? আর এরপরে বলো তো শোষক কাকে বলে? শোষক কাকে বলে? কামিনী। ম্যাম যেটি তাপ শোষণ করে। হ্যাঁ, শোষণ করে, তাদেরকে আমরা কি বলি? শোষক বলি। ঠিক আছে? এটা কি করে? তাপ শোষণ করে উত্তপ্ত হয়। তাহলে কারা সাধারণত তাপ শোষণ করে উত্তপ্ত হয়? হেমা বলো তো। ম্যাম গ্রহ। তরল পানি। ম্যাম তারপর গ্রহ। গ্রহ, কোন গ্রহ? ম্যাম পৃথিবী। হ্যাঁ, পৃথিবী একটি গ্রহ। তাহলে পৃথিবী কিভাবে তাপ শোষণ করে? কিভাবে করে বলতে পারবা? রাতের বেলা কি করে পৃথিবীটা? রাতের বেলা পৃথিবী তাপ বিকিরণ করে সাধারণত কি হয়? শীতল হয়, তাই না? কিন্তু দিনের বেলা কি করে? সূর্যের তাপ শোষণ করে তারা উত্তপ্ত হয়, তখন আমরা পৃথিবীকে কি বলি? শোষক বলি। তাহলে দিনের বেলা যখন সে সূর্যের তাপ শোষণ করছে তখন উত্তপ্ত হচ্ছে। তাহলে যেসব পদার্থ তোমার তাপ শোষণ করে উত্তপ্ত হয় তাদেরকে আমরা বলছি শোষক। তাহলে এক্ষেত্রে পৃথিবী যেহেতু দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে পৃথিবী হচ্ছে একটি শোষক। আচ্ছা, তাহলে পৃথিবী আবার বলা হচ্ছে একই সাথে বিকিরক। বিকিরক কেন? কারণ রাতের বেলা কি করে? উত্তপ্ত পৃথিবী আবার তাপ বিকিরণ করে। হ্যাঁ, তখন তাপ বিকিরণ করে কিন্তু পৃথিবীটা আস্তে আস্তে দেখবা শীতল হয় রাতের বেলায়। তাহলে
তখন হচ্ছে সে বিকিরক। তাহলে এখানে কোন কোন পদার্থগুলো তাপ শোষণ করে কারা? তরল পানি, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, কাঁচ, প্লাস্টিক, এসব পদার্থগুলো সাধারণত কি করে? তাপ শোষণ করে নেয়। তাহলে তোমরা এই অধ্যায়ে কিন্তু তাপ কি, তাপমাত্রা কি, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি, তাহলে তাপমাত্রা দুটি প্রচলিত স্কেলের নাম, তারপরে তাপ প্রয়োগে সাধারণত পদার্থে কি হয়? প্রসারিত হয়। তাহলে কঠিন এবং তরল পদার্থ এটা কম পরিমাণে প্রসারিত হয়, কিন্তু বায়বীয় পদার্থ তাপে বেশি প্রসারিত হয়। তাহলে এই কথাগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে জানলাম। তাপ কয় প্রক্রিয়ায় সঞ্চালিত হয়? সাজিদ, তাপ কয় প্রক্রিয়ায় সঞ্চালিত হয়? তাপ সাধারণত 3 প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চালিত হয়। একটা হচ্ছে পরিবহন, একটা পরিচালন, আর একটা হচ্ছে বিকিরণ। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে?